হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। তোমাদের ডাব্লিউবি ফুড এসআই এর যে প্র্যাকটিস সেট চলছিল, জিকে রিভিশন, আজকে 15 ক্লাস। তোমাদের ভারতের ইতিহাস আজকে আমি করাবো। স্বাধীনতার আন্দোলন, মানে আমাদের ভারতের স্বাধীনতা আন্দোলন স্পেসিফিক হবে এই ক্লাসটা। আর তোমরা আগের দিনে নিশ্চয়ই সবাই স্ট্যাটিক জিকের ক্লাসটা করেছো। আগামীকালও তোমাদের একটা স্ট্যাটিক জিকে থাকবে। আর ভূগোলের তোমরা যারা যারা কমেন্ট করেছো যে স্যার জলবায়ু, স্বাভাবিক উদ্ভিদ এবং জনগণনা, ঠিক আছে, এই তিনটে নিয়ে তোমাদের আগামী দিনে আমি একটা সন্ধ্যাবেলা 7টার সময় ক্লাস দেবো, ঠিক আছে, 7 PM-এ। আর সকালবেলা 10টার সময় তোমাদের কালকে আর একটা স্ট্যাটিক জিকে থাকবে। তো যারা যারা নতুন রয়েছে সাবস্ক্রাইব করে নাও, বা আমাদের টেলিগ্রাম চ্যানেলে একটু জয়েন করে নাও, যাতে তোমাদের এইগুলো তোমরা নোটিফিকেশনগুলো ঠিকঠাক করে পাও, ঠিক আছে। আর যারা যারা ফুড এসআইয়ের ফুল লেন্থ টেস্ট দিতে চাও আমাদের অ্যাপে, তারা অ্যাপটা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, ওখান থেকে ডাউনলোড করে নিয়ে তোমরা টেস্টগুলো দাও। উইথ সলিউশন এখানে দেওয়া আছে তোমাদের সুবিধের জন্য, সলিউশনগুলো যাতে তোমরা বুঝতে পারো, ম্যাথের সলিউশন। আর পরিবর্তন ব্যাচ, তোমাদের ডাব্লিউবিপি, কেপি, যে কোনো পুলিশ পরীক্ষার জন্য তোমরা এই টার্গেট ব্যাচ 3-তে আমাদের জয়েন করতে পারো। এটা জাস্ট স্টার্ট হয়েছে। তোমাদের এখানে WBP24 কুপন কোড ইউজ করে এখন 880-তে ভর্তিও হওয়া যাচ্ছে। স্পেশাল অফার রয়েছে, যেখানে তোমাদের চ্যাপ্টার ওয়াইজ ক্লাস রয়েছে, লাইভ ক্লাস, যেগুলো পরবর্তীতে তোমাদের রেকর্ডেড ক্লাস হিসাবে থেকে যাবে। 1 বছর ভ্যালিডিটি, 1 বছর যতবার খুশি তোমরা দেখতে পারবে। তার পিডিএফগুলো নিজের ফোনে ডাউনলোড করতে পারবে। আর প্রত্যেকটা ক্লাসের শেষেই সেই চ্যাপ্টারের MCQ তোমাদেরকে এখানে প্রোভাইড করা হয়েছে। সেটা ছাড়াও তোমাদের চ্যাপ্টার ওয়াইজ টেস্ট সিরিজও এখানে রয়েছে। তার সাথে ক্যাটাগরি ওয়াইজ টেস্ট বা ফুল লেন্থ টেস্ট তোমরা এখানে পাবে, যে যার যা এক্সাম হবে পুলিশের, কেমন। তো এটার জন্য তোমরা এই নাম্বারগুলোতে যোগাযোগ করে নিও। এছাড়া WBPSC ক্লার্কশিপের প্রিলিমিনারি ইন্টিগ্রেটেড ব্যাচ তো তোমাদের চলছেই, চাইলে এটাতেও তোমরা জয়েন করতে পারো। আর যে কোনো ভিডিও টাইটেলে ক্লিক করে ডেসক্রিপশন বক্সে আসলে তোমাদের যে লিঙ্কগুলো আছে, এই লিঙ্কগুলো থেকেই তোমরা জয়েন করতে পারবে এবং আমাদের অ্যাপে এসে ক্লাস করতে পারবে। যদি কোথাও অসুবিধা হয়, এখানে হেল্প চ্যাটে তোমরা জানাও, অথবা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা চ্যাট করে নেবে। দেখো, প্রথম প্রশ্ন যেটা দেখবো আমরা আজকে, সেটা হচ্ছে মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল ডিফেন্স অ্যাসোসিয়েশন কে প্রতিষ্ঠা করেন? তো এটা প্রতিষ্ঠা করেছিলেন স্যার সৈয়দ আহমেদ খান। স্যার সৈয়দ আহমেদ খান 1893 সালে আলিগড় আন্দোলনের অংশ হিসাবে এই মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল ডিফেন্স অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন। এই প্রতিষ্ঠানটা গঠন করার মূল উদ্দেশ্য ছিল মুসলিমদের ঐক্যবদ্ধ করা। নেক্সট, কে সোমপ্রকাশ সংবাদপত্রটি শুরু করেন? সোমপ্রকাশ সংবাদপত্রটি শুরু করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 1859 সালে দ্বারকানাথ বিদ্যাভূষণের সম্পাদনায় সোমপ্রকাশ পত্রিকা শুরু করেন। এটি সংস্কৃত প্রেস থেকে প্রকাশিত হওয়া একটি সাপ্তাহিক পত্রিকা। সোমপ্রকাশ প্রথম বাংলা সংবাদপত্র যেটা রাজনৈতিক আলোচনায় লিপ্ত হয়েছিল। সোমপ্রকাশ পত্রিকা সরকারের সমস্ত নীতি সমর্থন করেনি। এটা ভার্নাকুলার প্রেস অ্যাক্ট এর বিরুদ্ধে এবং ইলবার্ট বিলের সমর্থনে সোচ্চার হয়েছিল। নিম্নোক্ত কোন ধর্মীয় প্রতিষ্ঠানটি জাতীয়তাবাদকে প্রভাবিত করেছিল? খুব ভালো প্রশ্ন। উপরের সবগুলি করেছিল ব্রাহ্ম সমাজ, আর্য সমাজ, রামকৃষ্ণ মিশন। রাজা রামমোহন রায় 1828 সালে কলকাতায় ব্রাহ্ম সমাজটা প্রতিষ্ঠা করেছিলেন। দয়ানন্দ সরস্বতী 1875 সালে 10ই এপ্রিল বোম্বেতে আর্য সমাজ প্রতিষ্ঠা করেন। স্বামী বিবেকানন্দ 1897 সালের 1 মে হাওড়ায় বেলুড়ে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন। থিওসফিক্যাল সোসাইটির ভিত্তিপ্রস্তর কে স্থাপন করেন? থিওসফিক্যাল সোসাইটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মাদাম HP ব্লাভাটস্কি। 1875 সালে মাদাম HP ব্লাভাটস্কি এবং কর্নেল ওলকট নিউ ইয়র্কে থিওসফিক্যাল সোসাইটি স্থাপন করেন। অ্যানি বেসান্ত ভারতে এই আন্দোলনকে জনপ্রিয় করেছিলেন। আর গ্রিক শব্দ থিওসফিক্যাল থেকে এই থিওসফি কথাটা এসেছে, যার অর্থ হচ্ছে ঈশ্বরের জ্ঞান। থিওসফি ছিল আধিবিদ্যার সাথে রহস্যবাদ এবং আধ্যাত্মবাদের সমন্বয়ে গঠিত একটা দর্শন, বৌদ্ধ আর হিন্দু চিন্তাধারার ভারী প্রভাব সহ আর কি। থিওসফিক্যাল সোসাইটির সদর দপ্তর ভারতের কোথায় অবস্থিত ছিল? থিওসফিক্যাল সোসাইটির সদর দপ্তর ছিল আদিয়ারে। তোমার এটা ভারতের মাদ্রাজের আদিয়ারে প্রতিষ্ঠিত হয়েছিল 1882 সালে। কোন সংবাদপত্রটি মহারাষ্ট্র থেকে প্রকাশিত হতো? মহারাষ্ট্র থেকে প্রকাশিত হতো ক্রান্তি। সন্ধ্যা ছিল একটা বাংলা চরমপন্থী দৈনিক পত্রিকা, যেটা ব্রহ্মবান্ধব উপাধ্যায় 1904 সালে শুরু করেছিলেন। তিনি সন্ধ্যা পত্রিকার সম্পাদক ছিলেন। পণ্ডিত দ্বারকা প্রসাদ মিশ্র বর্তমানে মধ্যপ্রদেশের সাপ্তাহিক পত্রিকা সারথী চালু করেন। আত্মশক্তি কলকাতার বাম জাতীয়তাবাদী আদর্শের সাথে সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ পত্রিকা ছিল। আলিগড়ের মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ স্থাপিত হয়েছিল কত খ্রিস্টাব্দে? এটা তোমার 1875 খ্রিস্টাব্দে স্থাপিত হয়েছিল। পরিব্রাজক কার লেখা? পরিব্রাজক লিখেছিলেন স্বামী বিবেকানন্দ।
দেবেন্দ্রনাথ ঠাকুর ব্রাহ্ম সমাজে যোগ দিয়েছিলেন কত খ্রিস্টাব্দে? 1842 খ্রিস্টাব্দে দেবেন্দ্রনাথ ঠাকুর ব্রাহ্ম সমাজে যোগ দেন। মাদ্রাজে আত্মসম্মান আন্দোলন শুরু করেন কে? আত্মসম্মান আন্দোলন শুরু করেছিলেন রামস্বামী নাইকার। রামস্বামী নাইকার এস রামানাথনের সাথে 1925 সালে আত্মসম্মান আন্দোলন শুরু করেছিলেন। স্বামী দয়ানন্দ সরস্বতীর প্রকৃত নাম কি? স্বামী দয়ানন্দ সরস্বতীর প্রকৃত নাম হচ্ছে মূলা শঙ্কর। নিম্নলিখিত কোন সংস্কার আন্দোলন 19 শতকে প্রথম শুরু হয়েছিল? 19 শতকে প্রথম শুরু হওয়া সংস্কার আন্দোলন হচ্ছে ব্রাহ্ম সমাজ। প্রার্থনা সমাজ 1867 সালে শুরু হয়েছিল। ব্রাহ্ম সমাজ 1828, রামকৃষ্ণ মিশন 1897 আর আর্য সমাজ 1875। পশ্চিম ভারতের কোন ধর্ম সংস্কারক লোকহিতবাদী নামে পরিচিত ছিলেন? লোকহিতবাদী নামে পরিচিত ছিলেন গোপাল হরি দেশমুখ। গোপাল হরি দেশমুখ মহারাষ্ট্রের একজন সমাজ সংস্কারক ছিলেন যিনি লোকহিতবাদী নামে পরিচিত ছিলেন। নেক্সট, সত্যার্থ প্রকাশ কার লেখা? সত্যার্থ প্রকাশ এটা স্বামী দয়ানন্দ সরস্বতীর লেখা। স্বামী দয়ানন্দ সরস্বতী সত্যার্থ প্রকাশ বইটা লিখেছেন। এটা 1875 সালে প্রকাশিত হয়। ভারতের মার্টিন লুথার নামে কে পরিচিত ছিলেন? মার্টিন লুথার নামে পরিচিত ছিলেন স্বামী দয়ানন্দ সরস্বতী। নিম্নলিখিত কে দেব সমাজের প্রতিষ্ঠাতা ছিলেন? দেব সমাজের প্রতিষ্ঠাতা ছিলেন শিবনারায়ণ অগ্নিহোত্রী। শিবনারায়ণ অগ্নিহোত্রী ছিলেন দেব সমাজের প্রতিষ্ঠাতা। ইনি 1887 সালে মানে 1887 সাল পর্যন্ত ব্রাহ্ম সমাজের সক্রিয় সদস্য ছিলেন। তারপর তিনি এটি ছেড়ে দেন এবং 1887 সালের ফেব্রুয়ারিতে দেব সমাজ গঠন করেন। দেব সমাজের মৌলিক উদ্দেশ্য বর্ণ, ধর্ম, জাতি, দেশ নির্বিশেষে সকল শ্রেণীর মানুষের মধ্যে চিন্তা, কর্ম এবং সত্যের ধারণা প্রচার করা। নেক্সট, কোন জায়গা থেকে সমাজ আর ধর্ম সংস্কার আন্দোলন শুরু হয়েছিল? সমাজ ও ধর্ম সংস্কার আন্দোলন শুরু হয়েছিল বাংলা থেকে। নিম্নলিখিত কে বহুবিবাহ গ্রন্থের লেখক ছিলেন? বহুবিবাহ গ্রন্থের লেখক ছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। সায়েন্টিফিক সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন কে? সায়েন্টিফিক সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন স্যার সৈয়দ আহমেদ খান। 1864 সালে আলিগড়ে সায়েন্টিফিক সোসাইটি প্রতিষ্ঠা করেন। হিন্দু ফিমেল স্কুল প্রতিষ্ঠা করেন কে? হিন্দু ফিমেল স্কুল ডি বেথুন প্রতিষ্ঠা করেছিলেন। 1849 সালে জন এলিয়ট ড্রিঙ্ক ওয়াটার বেথুন হিন্দু ফিমেল স্কুল স্থাপন করেন। পরবর্তীকালে এর নাম হয় বেথুন স্কুল। 1879 সালে এর নামকরণ করা হয় বেথুন কলেজ। দক্ষিণ ভারতের বিদ্যাসাগর কাকে বলা হয়? দক্ষিণ ভারতের বিদ্যাসাগর বলা হয় বীরসালিঙ্গম পাণ্ডুলুকে। কান্দুকুরি বীরসালিঙ্গম পাণ্ডুলু দক্ষিণ ভারতের বিদ্যাসাগর নামে পরিচিত। এনাকে তেলেগু নবজাগরণ আন্দোলনের জনক বলা হয়। কবে আকালি আন্দোলন শুরু হয়েছিল? অকালি আন্দোলন শুরু হয়েছিল 1920 খ্রিস্টাব্দে। ভারতের গুরুদ্বারে সংস্কার আনার জন্য আকালি আন্দোলন শুরু হয়। এটা গুরুদ্বার সংস্কার আন্দোলন নামে ওই জন্য পরিচিত। সিং সভার রাজনৈতিক শাখা অকালি দল দ্বারা 1920 সালের 20 নভেম্বর এই আন্দোলন শুরু হয়েছিল। পাঞ্জাব ছিল অকালি আন্দোলনের প্রধান কেন্দ্র। এই আন্দোলন 1920 থেকে 1925 সালের মধ্যে হয়েছিল। নেক্সট, সৈয়দ আহমেদ খানের প্রধান পরামর্শদাতা এবং অন্তরঙ্গ বন্ধু কে ছিলেন? সৈয়দ আহমেদ খানের প্রধান পরামর্শদাতা আর অন্তরঙ্গ বন্ধু ছিলেন থিওডোর বেক। ভারত সেবক সমাজের প্রতিষ্ঠাতাকে? ভারত সেবক সমাজের প্রতিষ্ঠাতা জি কে গোখলে। গোপালকৃষ্ণ গোখলে 1905 সালের 12 জুন মহারাষ্ট্রের পুনেতে ভারত সেবক সমাজ বা দ্য সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি গঠন করেন। দ্য সার্ভেন্টস অফ ইন্ডিয়ান সোসাইটির লক্ষ্য ছিল ভারতের সেবার জন্য জাতীয় স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান গড়ে তোলা। গোপালকৃষ্ণ গোখলে তার রাজনৈতিক প্রতিপক্ষ বালগঙ্গাধর তিলককে ডায়মন্ড অফ ইন্ডিয়া বলে অভিহিত করেছিলেন। 1875 সালে ব্লাডার্স্কি এবং কর্নেল আলকাট কোথায় থিওসফিক্যাল সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন? মার্কিন যুক্তরাষ্ট্রে। মাদাম এইচ.পি. ব্লাভাটস্কি এবং কর্নেল ওলকাট 1875 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে থিওসফিক্যাল সোসাইটি প্রতিষ্ঠা করেন। কে বাংলায় প্রথম যুগের ইংরাজি শিক্ষিত যুব সম্প্রদায়ের মধ্যে সক্রেটিসের মতো প্রভাব ফেলেছিলেন? হেনরি ভিভিয়ান ডিরোজিও। হেনরি ভিভিয়ান ডিরোজিও বাংলার প্রথম প্রজন্মের ইংরেজ শিক্ষিত যুবকদের মধ্যে সক্রেটিসের মতো প্রভাব ফেলেছিলেন। ইনি গোড়া হিন্দু ধর্মের সামাজিক অনুশীলন এবং ধর্মীয় বিশ্বাসের সমালোচনা করেছিলেন এবং মৃত্যুর পরেও তার প্রভাব তার ছাত্রদের মধ্যে ছিল। লালা লাজপত রায় কোন সংস্কার আন্দোলনের সাথে যুক্ত ছিলেন? আর্য সমাজ। লালা লাজপত রায়কে পাঞ্জাব কেশরী বলা হয়।
1886 সালে মহাত্মা হংসরাজের থেকে অনুপ্রাণিত হয়ে আর্য সমাজের সদস্য হয়ে ডিএভি কলেজ প্রতিষ্ঠার জন্য সাহায্য করেছিলেন ইনি। 1920 সালে কলকাতার কংগ্রেসের বিশেষ অধিবেশনে ইনি সভাপতি ছিলেন। লালা লাজপত রায় 1922 সালে অসহযোগ আন্দোলন প্রত্যাহার করার বিরোধিতা করেন। ইনি কংগ্রেস চরমপন্থীর লাল বাল পালের একজন ছিলেন। লালা লাজপত রায় বন্দে মাতারম নামের উর্দু দৈনিক পত্রিকা এবং পিপল নামের একটা ইংরেজি দৈনিক পত্রিকা প্রকাশ করেন। ইনি হিন্দু মহাসভার সাথেও যুক্ত ছিলেন। অস্পৃশ্যতার বিরুদ্ধে প্রতিবাদ জানান। 1926 সালে কেন্দ্রীয় পরিষদের ডেপুটি লিডার নির্বাচিত হন। অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস, অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম সভাপতি নির্বাচিত হন, যেটা 1920 সালের 31 অক্টোবর প্রতিষ্ঠিত হয়েছিল। ইনি আর্য গেজেটের সম্পাদক এবং প্রতিষ্ঠাতা ছিলেন। 1894 সালে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। আর 1928 সালে সাইমন কমিশনের বিরুদ্ধে বিরোধিতা প্রদর্শন করতে গিয়ে লাহোরে এনার মৃত্যু হয়েছিল। নেক্সট, ইভি রামস্বামী নাইকারের নেতৃত্বে দক্ষিণ ভারতে কোন আন্দোলন হয়? সেলফ রেসপেক্ট মুভমেন্ট হয়েছিল, আত্মসম্মান আন্দোলন, ইভি রামস্বামী নাইকারের নেতৃত্বে, যেটা একটু আগেই বললাম, ঘুরিয়ে প্রশ্নটা দেখো দেওয়া হয়েছে আবার। নিম্নলিখিত কোন সামাজিক ও ধর্মীয় আন্দোলন ভারত ভারতীয়দের জন্য স্লোগান তুলেছিল? ভারত ভারতীয়দের জন্য স্লোগানটা তুলেছিল আর্য সমাজ। নিম্নলিখিত কোন গ্রন্থটি স্বামী দয়ানন্দ সরস্বতী রচনা করেননি? এর মধ্যে দেখো বেদ আরাধ্য ছাড়া বাদবাকি সত্যার্থ প্রকাশ, সত্যার্থ ভূমিকা, ঋগ্বেদা দ্বিভাষ্য ভূমিকা, এগুলো সবকটা স্বামী দয়ানন্দ সরস্বতী রচনা করেছিলেন। স্বামী দয়ানন্দ সরস্বতীর উল্লেখযোগ্য লেখা বই হচ্ছে এগুলো: সত্যার্থ প্রকাশ, সত্যার্থ ভূমিকা, সংস্কার বিধি, ঋগ্বেদা দ্বিভাষ্য ভূমিকা এবং যজুর্বেদ ভাষ্য। বিংশ শতকে নিম্নলিখিত কোনটি মন্দির প্রবেশ আন্দোলন ছিল? মন্দির প্রবেশ আন্দোলন ছিল এখানে ভাইকম সত্যাগ্রহ, যেটা হয়েছিল 1924 থেকে 25-এ, মালাবার গুরুভায়ুর সত্যাগ্রহ 1931 থেকে 33-এ, বাংলায় মুন্সিগঞ্জ কালী মন্দির সত্যাগ্রহ। ভাইকম সত্যাগ্রহ 1924 সালের 30 মার্চ থেকে 1925 সালের 23 নভেম্বর পর্যন্ত সংগঠিত হওয়া বর্তমান কেরালার ত্রিবাঙ্কুরে ভাইকম মহাদেব মন্দিরে নিষিদ্ধ জনসাধারণের প্রবেশের দাবির জন্য একটা অহিংস আন্দোলন। গুরুভায়ুর সত্যাগ্রহ 1931 থেকে 32 সালে বর্তমান কেরালার ত্রিশূর জেলায় সংগঠিত হয়েছিল। ত্রিশূরে অবস্থিত গুরুভায়ুর মন্দিরে নিম্নবর্ণের প্রবেশের অনুমতি দেওয়ার একটা প্রচেষ্টা ছিল এটা। আর 1929 সালে বাংলায় মুন্সিগঞ্জ কালী মন্দির প্রবেশ সত্যাগ্রহ হয়েছিল। কলকাতায় সংস্কৃত কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে? 1824 খ্রিস্টাব্দে কলকাতায় সংস্কৃত কলেজ প্রতিষ্ঠিত হয়। জেমস প্রিন্সেপ এবং টমাস ব্যাবিংটন মেকলের সুপারিশের ভিত্তিতে লর্ড আমহার্স্ট বাংলার গভর্নর জেনারেল থাকাকালীন 1 জানুয়ারি 1824 সালে সংস্কৃত কলেজ প্রতিষ্ঠা করেছিল। কেরলে ভাইকম সত্যাগ্রহ হয়েছিল কেন? প্রশ্ন যদি এইভাবে আসে কি বলবে? কেরলে ভাইকম সত্যাগ্রহ হয়েছিল অস্পৃশ্যতা দূরীকরণের জন্য। নিম্নোক্তকে নিপীড়িত ও নিম্নবর্গের মানুষের উন্নতি সাধনে সমাজ সংস্কারে সচেষ্ট হয়েছিলেন? বি.আর. আম্বেদকর। গোপাল হরি দেশমুখ লোকহিতবাদী নামে পরিচিত কারণ? লোকহিতবাদী নামে কেন পরিচিত গোপাল হরি দেশমুখ? ইনি প্রভাকর নামক সাপ্তাহিক পত্রিকায় লোকহিতবাদী ছদ্মনামে সম্পাদনা করতেন বলে। 1848 সাল থেকে গোপাল হরি দেশমুখ সাপ্তাহিক পত্রিকা প্রভাকরে লোকহিতবাদী নামের মহারাষ্ট্র সমাজ সংস্কারের লক্ষ্যে প্রবন্ধ লিখতে শুরু করেন, তাই ইনি এই নামেই পরিচিতি লাভ করেন। ইন্ডিয়ান মুসলমানস গ্রন্থের লেখককে? ইন্ডিয়ান মুসলমানস লিখেছেন স্যার উইলিয়াম উইলসন হান্টার। 1871 সালের 30 মে লর্ড মেয়র প্রশ্ন: ভারতের মুসলমানরা রানীর বিরুদ্ধে বিদ্রোহ করতে তাদের ধর্মে অবদ্ধ কিনা? এর উত্তরে উইলিয়াম হান্টার 1871 সালের জুনের মাঝামাঝি সময় তার এই বইটা দ্য ইন্ডিয়ান মুসলমানস লেখেন। নিম্নলিখিতকে জাস্টিস মুভমেন্টের বিশিষ্ট নেতা ছিলেন? জাস্টিস মুভমেন্টের বিশিষ্ট নেতা ছিলেন C.N. মুদালিয়ার। মাদ্রাজ প্রেসিডেন্সিতে আইনসভায় অব্রাহ্মণদের চাকরি আর প্রতিনিধিত্ব নিশ্চিত করার জন্য C.N. মুদালিয়ার, T.M. নায়ার এবং P. ত্যাগরাজা জাস্টিস মুভমেন্ট শুরু করেছিলেন। 1917 সালে মাদ্রাজ প্রেসিডেন্সি অ্যাসোসিয়েশন গঠিত হয়েছিল, যেটা আইনসভায় নিম্নবর্ণের জন্য পৃথক প্রতিনিধিত্বের দাবি করেছিল। মাহাদ সত্যাগ্রহ বি.আর. আম্বেদকরের রাজনৈতিক কেরিয়ারে গুরুত্বপূর্ণ মাইলস্টোন, যেটা সংগঠিত হয়েছিল কত সালে? মাহাদ সত্যাগ্রহ 1927 সালে সংগঠিত হয়েছিল। 1927 ডাক্তার বি.আর. আম্বেদকর মহারাষ্ট্রে মাহাদ সত্যাগ্রহ শুরু করেন।
মহারাষ্ট্রের মাহাদে একটি পাবলিক পুকুরে অস্পৃশ্যদের জল ব্যবহার করার অনুমতি দেওয়ার জন্য 1927 সালের 20 মার্চ তোমার মাহাদ সত্যাগ্রহটা অনুষ্ঠিত হয়েছিল। বর্তমানে ভারতে 20 মার্চ দিনটাকে সামাজিক ক্ষমতায়ন দিবস হিসেবে কিন্তু পালন করা হয়। নিম্নলিখিত কোন শিক্ষা সংক্রান্ত রিপোর্টের ভিত্তিতে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়? উডের ডেসপ্যাচের ভিত্তিতে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। ইস্ট ইন্ডিয়া কোম্পানির বোর্ড অফ কন্ট্রোলের প্রেসিডেন্ট চার্লস উড ভারতের শিক্ষাগত পরিবর্তন ছড়িয়ে দেওয়ার জন্য কাজ করেছিলেন। 1854 সালে ইনি ভারতের গভর্নর জেনারেল লর্ড ডালহৌসির কাছে একটি শিক্ষা সংক্রান্ত পরিকল্পনা পেশ করেন। এটা উডের ডেসপ্যাচ নামে পরিচিত। সারদামণি কে ছিলেন? সারদামণি ছিলেন রামকৃষ্ণ পরমহংসদেবের স্ত্রী। আর্য সমাজ, ব্রাহ্ম সমাজ এবং রামকৃষ্ণ মিশন সম্পর্কে নিম্নলিখিত কোন বিষয় মিল ছিল? এই তিনটে সম্পর্কে মিল ছিল যে তিনটি সংস্থারই কোনো রাজনৈতিক উদ্দেশ্য ছিল না, কিন্তু এগুলি জাতীয়তাবাদের উদ্দীপনার বিকাশে সাহায্য করেছিল। এক জাতি, এক ধর্ম, এক ঈশ্বর, এই স্লোগান দিয়েছিলেন কে? এই স্লোগান দিয়েছিলেন শ্রী নারায়ণ গুরু। মহান সামাজিক সংস্কারক শ্রী নারায়ণ গুরু 1856 সালের 20 অগাস্ট ত্রিবাঙ্কুরের চেম্পাজান্থিতে জন্মগ্রহণ করেন। ইনি জাতিগত বৈষম্যের বিরুদ্ধে আন্দোলনের জন্য বিখ্যাত। 1888 সালে শ্রী নারায়ণ গুরু অরভিপুরম শিবলিঙ্গ প্রতিষ্ঠা করেন। তাকে কেরালায় আধুনিক রেনেসাঁসের জনক হিসাবে বিবেচনা করা হয়। নারায়ণ গুরু এক জাতি, এক ধর্ম, এক ঈশ্বর মতবাদটা প্রচার করেছিলেন। 1928 সালের 20 সেপ্টেম্বর ইনি শিবগিরিতে মারা যান। গঠন অনুসারে নিম্নলিখিত সংস্থাগুলিকে সঠিক কালানুক্রমে সাজাও। ঠিকঠাক মানে তোমাদের কবে কোনটা প্রতিষ্ঠিত হয়েছিল তার ভিত্তিতে যদি আমরা সাজাই, প্রথমে হবে ব্রাহ্ম সভা, তারপরে আর্য সমাজ, তারপর মাদ্রাজ মহাজন সভা। ব্রাহ্ম সভা 1828, আর্য সমাজ 1875, মাদ্রাজ মহাজন সভা 1884। 1821 সালে বাংলার সাপ্তাহিক সংবাদপত্র সংবাদ কৌমুদী চালু করেন কে? সংবাদ কৌমুদী চালু করেছিলেন রামমোহন রায়। 1821 সালের 4ই ডিসেম্বর সংবাদ কৌমুদী নামক সাপ্তাহিক পত্রিকা চালু করেন। স্বামী দয়ানন্দ সরস্বতী 1875 খ্রিস্টাব্দে আর্য সমাজ প্রতিষ্ঠা করেছিলেন কোথায়? বোম্বাইতে। স্বামী দয়ানন্দ সরস্বতী 1875 সালের 10 এপ্রিল বোম্বাইতে হিন্দু সংস্কার আন্দোলনের জন্য আর্য সমাজ প্রতিষ্ঠা করেন। 1843 খ্রিস্টাব্দের পঞ্চম আইন দ্বারা ভারতে কোন প্রথাকে বেআইনি ঘোষণা করা হয়? দাস প্রথা। ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1843 সালের পঞ্চম আইন বা অ্যাক্ট 5 দ্বারা ভারতীয় ভূখণ্ডের মধ্যে দাস প্রথাকে অবৈধ বলে ঘোষণা করেছিলেন। ভারতে প্রথম ইংরেজি সংবাদপত্র কে প্রচলন করেন? জেমস অগাস্টাস হিকি। 1780 সালে জেমস অগাস্টাস হিকি বেঙ্গল গেজেট প্রকাশ করেন। এটা ছিল সাপ্তাহিক সংবাদপত্র যেটা প্রতি শনিবার প্রকাশিত হতো। এটা প্রথম প্রকাশিত হয় ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতা থেকে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন? উইলিয়াম কোলভিল। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম চ্যান্সেলর বা আচার্য, ভাইস চ্যান্সেলর, উপাচার্য ছিলেন যথাক্রমে, মানে আচার্য ছিলেন গভর্নর জেনারেল লর্ড ক্যানিং আর ভাইস চ্যান্সেলর বা উপাচার্য ছিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি স্যার উইলিয়াম কোলভিল। লর্ড ওয়ারেন হেস্টিংস ক্যালকাটা মাদ্রাসা স্থাপন করেছিলেন কত খ্রিস্টাব্দে? 1780 খ্রিস্টাব্দে। 1780 সালে বাংলার প্রথম গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংস মুসলিম আইন শেখানোর জন্য কলকাতায় একটা মাদ্রাসা স্থাপন করেন। বর্তমানে এর নাম আলিয়া বিশ্ববিদ্যালয়। মেট্রোপলিটন ইনস্টিটিউশন কে প্রতিষ্ঠা করেন? বিদ্যাসাগর। 1872 সালে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মেট্রোপলিটন ইনস্টিটিউশন স্থাপন করেন। বর্তমানে এটা বিদ্যাসাগর কলেজ নামে পরিচিত। তো এই পর্যন্তই তোমাদের আজকের কোয়েশ্চেন ছিল। আগামীকাল তোমাদের আমি একটা স্ট্যাটিক জিকের ক্লাস দেবো আর একটা দেবো জিওগ্রাফির ক্লাস। জিওগ্রাফির ক্লাসটা 7টার সময় হবে। 3টে চ্যাপ্টারের ওখানে মিলিত তোমাদের প্র্যাকটিস হবে, ঠিক আছে? জলবায়ু, স্বাভাবিক উদ্ভিদ এবং জনগণনা, এই 3টে। তো তোমরা যারা নতুন রয়েছে আমাদের টেলিগ্রামে জয়েন করে রাখো নোটিফিকেশনগুলো ঠিকঠাকভাবে পাওয়ার জন্য, বা যারা নতুন রয়েছে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে রাখো। আর এই টেস্ট সিরিজের লিঙ্ক তোমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আছে, তোমরা ওখান থেকে গিয়ে চেক করে নাও। ভিডিওর টাইটেলটা ক্লিক করে মোর করে নাও, তাহলেই তোমরা এর লিঙ্ক দেখতে পেয়ে যাবে। যদি অসুবিধা হয় এই হোয়াটসঅ্যাপে চ্যাট করে নেবে, অথবা এই অ্যাপের হেল্প চ্যাট সেকশনে তোমরা আমাদের জানাবে। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ক্লাসে আবার সবার সাথে কথা হচ্ছে। গুড নাইট।